সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে, যেমনটা জানাচ্ছিলাম নিউজের শুরুতেই। 2024 সালের পরিমাণ বেড়েছে প্রায় 33 গুণ। বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের নামে জমার পরিমাণ বেড়ে সর্বোচ্চ 8,972 কোটি টাকায় পৌঁছেছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাই যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের এত আমানত কিভাবে বাড়লো এবং এর সবই কি পাচার করা অর্থ কিনা? প্রথম কথা হচ্ছে যে তথ্যটা প্রকাশিত হয়েছে আজকে, সেটি কিন্তু পুরোটাই পাচারকৃত অর্থ সেটা বলাটা কঠিন, বলা উচিত না। তার একটা সিংহভাগ হওয়ার সম্ভাবনা আছে বা উল্লেখযোগ্য অংশ হতে পারে যারা বৈধভাবে পাচার অর্থ সুইস ব্যাংকে লগ্নি করেছেন। বাংলাদেশের অনেক নাগরিক আছে দেশে বিদেশে কর্মরত আছে, বিদেশে কর্মরত আছেন, ব্যবসা বাণিজ্য করেন যে কি বলে যে আর কি বলে আইনগত ভাবে তাদের অর্থ সেখানে লগ্ন হতে পারে। সুইস ব্যাংক একটা আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যাংক নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে, সেই কারণে এটা হতে পারে। দ্বিতীয়, এটা শুধুমাত্র ব্যক্তির অর্থ নয়, এটা প্রতিষ্ঠান, অর্থাৎ অনেক ব্যাংক, বাংলাদেশের অনেক ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক সহ যাদের মাধ্যমে বিদেশের লেনদেন হয় বৈধভাবে, তাদেরও অর্থ এখানে হতে পারে। কাজে তবে একটা উল্লেখযোগ্য অংশ যে আবার অবৈধ হবে না সেটা বলার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে এই যে উত্থান হঠাৎ করে 30 গুণ বা 33 গুণ এটা হয়ে গেল, এটা কিন্তু প্রথমবারের মতো না, এর আগেও এরকম হয়েছে। সুইস ব্যাংকে লগ্নিকৃত অর্থের এরকম উত্থান পতন একটা স্বাভাবিক ঘটনা, বলতে গেলে স্বাভাবিক ঘটনাই। তবে যে প্রেক্ষিতে এবার এটা হলো সেটা একটু লক্ষণীয়। এই বিষয়টা যে বাংলাদেশ থেকে যারা বিদেশে বৈধ বা অবৈধভাবে অর্থ পাঠায়, প্রেরণ করে বা লগ্নি করে, তাদের জন্য 2024 সালটা ছিল একটা অত্যন্ত মানে ব্যতিক্রমী। এই অর্থে যে একটা ইনসেনটিভ ছিল বা চাহিদা ছিল, প্রণোদনা ছিল বিদেশে অর্থ লগ্নি করার। তার কারণ হচ্ছে যে আমাদের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা খুব একটা উত্তাল পরিবেশের মধ্যে ছিল বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে কি বলবো, ছাত্র জনতার যে আন্দোলন, সেটার প্রেক্ষিতে অস্থিতিশীলতা ছিল, পরবর্তীতে অস্থিতিশীলতা ছিল, এখনো বাস্তবে সেটি অব্যাহত আছে এক অর্থে। এই সব মিলিয়ে এই একটা বড় ধরনের এর আগের বছরের তুলনায় অর্থ সেখানে লগ্নি হয়েছে, সেটারই তথ্য প্রকাশিত হলো। আরেকটা বিষয় হচ্ছে যে পৃথিবীর আরো অনেক দেশে বাংলাদেশ থেকে অর্থ বৈধ বা বিশেষ করে অবৈধভাবে পাচার হয়, সেটা আমরা সবাই জানি। এবং যেটা আমাদের নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বছরে কমপক্ষে $16 বিলিয়ন পাচার হয়। এই যে পাচার প্রক্রিয়াটা বা বৈধভাবে দেশ থেকে বিদেশে অর্থ যাওয়াটা, এটা হঠাৎ করে কিন্তু এই যে পট পরিবর্তনের কারণে বন্ধ হয়ে যাবে সেটা আশা করাটা কঠিন। এই ক্ষেত্রে এটা একটু একটা আপনার কাছে জানতে চাইবো, যেমনটি আপনি বলছিলেন যে উত্তাল পরিস্থিতির কারণে কিন্তু 2024-এই সেটা 33 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছিল। এই যে পাচার হওয়া অর্থ, এটা আসলে পাচার ঠেকানোর ব্যর্থতা আসলে কার, সেটা জানতে চাইবো আপনার কাছে। পাচার ঠিকানা এখানে সুইস ব্যাংকের কথাটা যেটা যেহেতু বলা আছে, সেখানে একটা একটা তথ্য আপনার মাধ্যমে আমি দর্শকদের দিতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ একটা দীর্ঘদিন যাবৎ আমাদের অধিক পরামর্শ সত্ত্বেও সরকারের প্রতি ধারাবাহিকভাবে পরামর্শ সত্ত্বেও কোনোদিন এই যে কাজটা করেনি। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক একটা সিস্টেম আছে যেটাকে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলা হয়। এই স্ট্যান্ডার্ডে আমাদের অন্য পার্শ্ববর্তী দেশসহ পৃথিবীর শতাধিক 122টা দেশেরও বেশি দেশ এটাতে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে দুটো জিনিস হয়। আহ, আন্তর্জাতিক লেনদেনে কর ফাঁকির যে বিশাল একটা বিষয় সুযোগ, সেটাকে বন্ধ করা যায়, নিয়ন্ত্রিত করা যায়, প্রতিরোধ করা যায়। আর অর্থ পাচার মানে নিয়ন্ত্রণ করা যায়। এই কাজটি বাংলাদেশ কখনো করেনি। আমাদের যে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন ছিল, সেখানে সুনির্দিষ্টভাবে পরামর্শটা আছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারও এখন পর্যন্ত সঠিকভাবে বিবেচনায় নিয়েছে, এটা আমরা জানি না। এটি করতে পারলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এই যে বিদেশে লগ্নি হচ্ছে অর্থাৎ সেটা বৈধ হোক অবৈধ হোক, অলমোস্ট ইনস্ট্যান্টলি বাংলাদেশের কর্তৃপক্ষ, বিশেষ করে বিএফআইউ বা এই ধরনের সংস্থা যাদেরকে এখতিয়ার দেওয়া হবে, তাদের নজরে আসবে ইনস্ট্যান্টলি অলমোস্ট। সেটা কোন ব্যাংক থেকে, কার অ্যাকাউন্ট থেকে, কত টাকা, কটার সময়, কতদিন, কোন ব্যাংকে যাচ্ছে ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু কর্তৃপক্ষের জানার কথা। এই সুযোগটা আমরা নেই, যেটার কারণে এবং নেই না। তার মধ্যে অন্যতম বিষয়টা হচ্ছে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে। যারা অর্থ পাচার বা সেক্ষেত্রে বিদেশ। আসলে এসব অর্থ ফেরানোর প্রক্রিয়াটা কি? সরি, যে প্রশ্নটা হচ্ছে যে এইসব অর্থ ফেরানোর প্রক্রিয়াটা আসলে কি হতে পারে? ফেরানোর বিষয়টা হচ্ছে যে বেশ আমরা সবসময় জানি বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব,
কিন্তু খুব জটিল এবং দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এই কারণে আমি সংক্ষেপে, সময় যেহেতু কম, আমি সংক্ষেপে এটুকু বলতে পারি, আমাদের দেশ থেকে যে অর্থ পাচার হয়ে যাচ্ছে, পাচার হয়েছে, সেটা আমাদের ব্যর্থতা, আমরা এটা প্রতিরোধ করতে পারি না, এটা যেরকম ঠিক। কিন্তু যেই দেশে পাচার হচ্ছে, অবৈধভাবে পাচার হয়ে সেখানে লগ্নি হচ্ছে, ফর এক্সাম্পল আপনার ইংল্যান্ডে যে লন্ডনের মতো শহরে একজন প্রাক্তন মন্ত্রীর কয়েকশো অ্যাপার্টমেন্ট তিনি কিনতে পেরেছে, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায়, সেই দেশের আইনগত আইন অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায়। কিন্তু সেটা সেখানে সম্ভব হয়েছে, এমনভাবে সম্ভব হয়েছে যে আইনকে ফাঁকি দিয়ে, প্রাতিষ্ঠানিক প্রতিরোধকে ফাঁকি দিয়ে ওই দেশে এটা লগ্নি হয়েছে। যার ফলে এখন যেটাকে পাচার করে, পাচার করতে অর্থ ফেরত আনার মূল বিষয়টা হচ্ছে ওই দেশে যেখানে অর্থ পাচার হয়ে গেছে সেইখানে আইনগত প্রক্রিয়ায়, তাদের বিচারিক প্রক্রিয়া এটা প্রমাণ করতে হবে, এক নম্বর যে এটা এটা অবৈধভাবে সেখানে গেছে, দ্বিতীয় এটা বাংলাদেশ থেকে গেছে, তৃতীয় এটাকে ফ্রিজ করার মতো আইনগত বা আদালতের নির্দেশ লাগবে, তারপরে জব্দ করার নির্দেশ লাগবে, তারপরে সেটাকে ফেরত আনার জন্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সবশেষ আপনার কাছে যেটা অত্যন্ত জানতে চাইবো যে জটিল। আমানতকারীদের তথ্য কিন্তু এখন চাইলে সরকার পেতে পারে, সেটা দেখে আসলে কত টাকা পাচার করা কি তা কি বের করা সম্ভব কিনা, এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ আপনি কেমন দেখছেন? সরি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। জি, প্রশ্নটা ছিল যে আমানতকারীদের তথ্য এখন কিন্তু চাইলেই সরকার পেতে পারে, সেটা আসলে দেখে কত টাকা পাচার করা হয়েছে তা কি বের করা সম্ভব কিনা, এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কেমন দেখেছেন? চাইলেই ফেরত পেতে পারে সেটা ঠিক নয়, চাইতে হবে, তারপরে আমাদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ওই দেশে যে যে দেশে পাচার হয়েছে তার সাথে পারস্পরিক আইনি সহযোগিতার মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে আনতে হবে। আমি মোটা দাগে এটুকু বলি যে সব দেশ থেকে অর্থ পাচার হয়, মোট পাচার কিন্তু অর্থের বৈশ্বিক মানদণ্ডে সর্বোচ্চ 1% অর্থ ফেরত আসে, এবং সেটাও কমপক্ষে প্রতিটা ক্ষেত্রে 5 থেকে 7 বছর লাগে। আমাদের ক্ষেত্রে এরকম 5 থেকে 7 বছর লেগে যাবে, বা শুধুমাত্র 1% ফেরত আসবে, এটা যেরকম ভাবা উচিত নয়। অন্য দিক থেকে এটাও ভাবা উচিত নয় যে আমরা শুরু করেছি বলে চট করে পেয়ে যাব। আমাদেরকে ওই যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ওই দেশের সাথে সহযোগিতার মাধ্যমে ধারাবাহিকভাবে, অব্যাহতভাবে আমাদের কর্তৃপক্ষের, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সাথে কাজ করতে হবে, যাতে করে ওই সহযোগিতাটা নিশ্চিত করা যায় এবং তাদের দেশে আইনগতভাবে প্রমাণ করা সম্ভব হয় যে এই টাকা বাংলাদেশের মানুষের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। জি। এই কাজটা সম্পন্ন করার সাপেক্ষে পাচারকৃত অর্থ ফেরত আনা যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।